নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার পলিটেকনিকের কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা সলভ করছিলাম 2023-এর, আজকে হচ্ছে তার সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা এমসিকিউগুলোকে সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা 2023 প্রিভিয়াস পেপার থেকে 2, 3, 4, 5 এই চারটে লং আনসার টাইপ কোয়েশ্চেন আমরা সলভ করব। এর মধ্যে নোট টেকিং আছে, তারপর সফট স্কিল সম্পর্কিত প্রশ্ন আছে, ভার্বাল কমিউনিকেশন সম্পর্কিত প্রশ্ন আছে। তো অবশ্যই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তোমাদের ক্ষেত্রে এখান থেকে কমন আসতে পারে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। আর আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সবই লং আনসার টাইপ কোয়েশ্চেন, 8 মার্কের। এই জন্য মাত্র 4টে প্রশ্নই বেশ যথেষ্ট টাইম লাগবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। 2023 প্রিভিয়াস পেপারে 2 নম্বরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড রাইট ইন নোট ফর্ম। এটা 8 মার্কের একটা প্রশ্ন, অর্থাৎ বেশ বড় একটা প্রশ্ন, বুঝতে পারছো। তো এই প্রশ্নের সঙ্গে অবশ্য প্যাসেজটা আছে বা প্যাসেজটা ছিল। তো এখানে যেটা বলতে চাচ্ছে, এই প্যাসেজটা ভালো করে পড়ে এটাকে নোট ফর্মে লিখতে হবে। এটাই হচ্ছে কাজ। এটা ঠিকমতো করতে পারলে 8 মার্ক পাওয়া যাবে, ঠিক আছে। এবার তোমাদের ক্ষেত্রে যেটা লাস্ট ইয়ারে দেখা গেছে, 8 মার্কে একটা প্রশ্ন সেরকমভাবে আসেনি, হয়তো 4 মার্ক 5 মার্কেও আসতে পারে। তো তোমাদের ক্ষেত্রে হয়তো প্যাসেজটা আরও ছোট আসতেও পারে, ঠিক আছে। আর এখানে যে প্যাসেজটা আছে এটা হচ্ছে ব্লাড সম্পর্কিত। তো তোমাদের ক্ষেত্রে যে এই সেম প্যাসেজ আসবে এরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আনসিন প্যাসেজ কমন আসে না, এটা আশা করি তোমরা ভালোভাবে জানো। তবুও দেখা যায় মাঝে মাঝে কমন আসতে, তো সেটা আসলে তো তোমাদের জন্য অবশ্যই খুবই ভালো কথা। তো এখান থেকে তোমরা ভালো করে শিখে নাও কিভাবে একটা প্যাসেজ পড়ে সেটাকে নোট ফর্মে লিখতে হয়। তাহলে এই টাইপের অন্য কোনো প্যাসেজ আসলেও আশা করি তোমরা কিছু না কিছু করতে পারবে, ঠিক আছে। তো এটাকে বোঝানোর সুবিধার্থে আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি এবং তার পাশে নোট ফর্মে কীভাবে লিখতে হবে সেটা আমি দেখাবো। তো এর যে প্রথম পার্ট সেটা হচ্ছে এই অংশটুকু। এখানে দেখো কি বলা হচ্ছে, প্রথমত পড়ি। ব্লাড, দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ হিউম্যান লাইফ, কনজিস্ট অফ 2 ইম্পর্টেন্ট এলিমেন্টস, প্লাজমা অ্যান্ড সেলস। ঠিক আছে, তাহলে এইটুকু থেকে আমরা কি বুঝতে পারলাম যে এখানে একটা হেডিং দিতে হবে। প্রথমত হেডিংটা তোমরা জায়গাটা ফাঁকা রেখে শেষে দেবে, আগে নোট টেকিং হয়ে যাবে, তারপরে তোমরা হেডিং দেবে। তাহলে তোমাদের কি হেডিং দেবে সেটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি অবশ্যই এখানে প্রথমে দিয়ে দিয়েছি। তাহলে এখানে হেডিং দেওয়া হলো নোটস অন ব্লাড, ঠিক আছে। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা ছিল, কনজিস্ট অফ 2 ইম্পর্টেন্ট এলিমেন্ট, প্লাজমা অ্যান্ড সেল। এই জন্য এখানে একটা মেইন কম্পোজিশন বলে একটা হেডিং করা হলো, তার আন্ডারে লেখা হলো প্লাজমা অ্যান্ড সেল। তাহলে ব্লাডের মেন দুটো কম্পোজিশন হচ্ছে প্লাজমা অ্যান্ড সেল। তাহলে এই এত বড় অংশটাকে ছোট করে এইটুকুর মধ্যে নিয়ে আসা হলো। দ্বিতীয়ত এখানে কি বলা হচ্ছে, প্লাজমা ইজ স্ট্র কালার্ড ফ্লুইড কন্টেইনিং 90% ওয়াটার অ্যান্ড ডিসলভ ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তাহলে প্লাজমা সম্পর্কে এখানে বলা হয়েছে, এই জন্য প্লাজমা এখানে হেডিং করলাম। এবং প্লাজমা সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলো এরকম পয়েন্ট আকারে লিখছি। এখানে হাইপেন দেওয়া হয়েছে, তোমরা চাইলে অন্য কোনো বোল্ড বা বুলেট সিম্বল ব্যবহার করতে পারো। অনেকে এরকম স্টার দিয়ে বা রেক্ট্যাঙ্গুলার, যেটা তোমাদের সুবিধা হবে। তো এরকম সিম্বল ব্যবহার করতে পারো বা নাম্বারিংও করতে পারো, ঠিক আছে। তো এখানে আমি সংক্ষেপে হাইপেন দিয়েছি। তো এখানে কি হলো, প্লাজমা স্ট্র কালার্ড ফ্লুইড। এবার এর পাশাপাশি দেখো স্ট্র কালার ফ্লুইড বলা হয়েছে কন্টেইনিং 90% ওয়াটার অ্যান্ড ডিসলভ ম্যাটেরিয়ালস। এই জন্য পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে কন্টেইনস 90% ওয়াটার অ্যান্ড ডিসলভ ম্যাটেরিয়ালস। তারপরে এখানে বলা হচ্ছে দিস ইনক্লুডস, মানে এই যে ডিসলভ ম্যাটেরিয়ালসের কথা বলা হয়েছে এগুলোর মধ্যে আছে প্রোটিন, ফুড ম্যাটেরিয়াল, মিনারেল সল্টস, তারপর এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস, গ্যাসেস অ্যান্ড আদার্স। তো এটাকে পয়েন্ট আকারে লিখতে গেলে ডিসলভ ম্যাটেরিয়ালস ইনক্লুড, দেখো এখানে হাইপেন দেওয়া হয়েছে, তার আন্ডারে লেখা হচ্ছে প্রোটিন, এই যে প্রোটিন। তারপর দেখো ফুড, মিনারেল সল্টস, এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস অ্যান্ড গ্যাসেস, ঠিক আছে। তো এরকম করে এই প্যাসেজ, এই অংশটাকে নোট ফর্মে এরকম করে লেখা হলো। এবার এই প্যাসেজের পরবর্তী যে অংশ, এখানে কি বলা হচ্ছে দেখা যাক। সাম অফ দিস ডিসলভ ম্যাটেরিয়ালস হেল্পস ইন প্রডিউসিং এনার্জি।
তো এইটুকুর জন্য নোট ফর্মে যেটা লেখা হচ্ছে সাম ডিসলভ ম্যাটেরিয়ালস হেল্পস প্রডিউস এনার্জি। তারপর কি বলা হচ্ছে দ্য সেলস মে বি ডিভাইডেড ইন্টু 3 মেন এলিমেন্ট, হোয়াইট ব্লাড কর্পাসেলস, রেড ব্লাড কর্পাসেলস অ্যান্ড প্লেটলেটস। ঠিক আছে, তো সেলসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে ব্লাড সেল বলে আরেকটা হেডিং করা হলো, তার আন্ডারে 1 নম্বর হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস। এবার এখানে দেখো ইচ হ্যাজ ডেফিনেট ফাংশন, এই যে প্রত্যেক টাইপের বিভিন্ন ডেফিনেট ফাংশন আছে। দ্য হোয়াইট ব্লাড কর্পাসেলস গার্ড দ্য বডি অ্যাগেনস্ট অ্যাটাকস অফ ডিজিজ, এই জন্য বলা হচ্ছে এর আন্ডারে সাবডিভিশন করে কি দেওয়া হয়েছে, গার্ড অ্যাগেনস্ট ডিজিজেস। ঠিক আছে, বাই ক্রিয়েটিং ইমিউনিটি সিনড্রোম, এই জন্য বলা হচ্ছে ক্রিয়েট ইমিউনিটি সিনড্রোম। তাহলে এখানে হোয়াইট ব্লাড কর্পাসেলস যেটা কি কাজ করছে, গার্ড অ্যাগেনস্ট ডিজিজ আর ক্রিয়েট ইমিউনিটি সিনড্রোম। এবার এখানে শেষ অংশটা কি বলা হচ্ছে দেখো এই প্যারাগ্রাফের, এখানে বলা হচ্ছে দ্য রেড ব্লাড কর্পাসেলস ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস লাইক অক্সিজেন থ্রু আউট দ্য বডি। তো এর জন্য নোট ফর্মে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বর দিয়ে রেড ব্লাড কর্পাসেলস লিখব, এর আন্ডারে ওর যে কাজ আমরা পড়লাম ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস দ্যাট ইজ অক্সিজেন থ্রু আউট দ্য বডি। তারপর এখানে বলা হচ্ছে দ্য প্লেটলেটস হেল্প ইন ক্লটিং দ্য ব্লাড, অর্থাৎ 3 নম্বর যে মানে পার্টিকেল বা এলিমেন্ট আছে সেটা হচ্ছে কি প্লেটলেটস, এটা কি করে যে এইড ইন ব্লাড কটিং বা রক্ত তঞ্চনে সাহায্য করে। তারপর এখানে কি বলা হচ্ছে দেখো দাস অল দ্য কম্পোনেন্টস হ্যাভ ডেফিনেট ফাংশনস ইন দ্য বডি অ্যান্ড দেয়ার প্রপার ফাংশনিং দে ক্যান কিপ দ্য বডি হেলদি অ্যান্ড ফিট। তো এইটুকুর জন্য নোট ফর্মে আমরা লিখছি ফাংশনালিটি বলে হেডিং করা হচ্ছে যে ইচ কম্পোনেন্ট হ্যাজ এ স্পেসিফিক ফাংশন, যেগুলো প্রত্যেকের আন্ডারে লেখা হয়েছে, তারপরে এরকম লেখা হলো, এবং প্রপার ফাংশনিং অফ দিস কম্পোনেন্ট ইজ এসেন্সিয়াল ফর মেনটেনিং হেলথ। ঠিক আছে, তো এটার নোট ফর্ম হচ্ছে এটা। তো এখন সম্পূর্ণ আনসারটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আনসারটা হবে এটা, প্রথমে যে প্যাসেজটা সম্পূর্ণ দেখালাম তার আনসার হচ্ছে এটা। এটা হচ্ছে হেডিং, তারপর পয়েন্টগুলো এরকম করে দেখা হয়েছে। তো এরকম করে যদি করতে পারো তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তবে এরকম আনসিন প্যাসেজ তোমরা আরও প্র্যাকটিস করবে। তোমাদের কাছে যে বই আছে বই থেকে বা প্রিভিয়াস এমএক্স ম্যাট্রিক্স যে বই হয় সেখানেও অনেক প্রিভিয়াস পেপার ছাড়াও অনেক মডেল কোয়েশ্চেন থাকে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এটা যেহেতু ইংলিশ সাবজেক্ট তো এটাকে ভালো করে পড়তে হবে, এর প্রতিটা শব্দ ঠিকমতো এর যে স্পেলিং ঠিকমতো দিতে হবে। ঠিক আছে, আর অর্থগুলো ঠিকমতো জেনে নেবে তোমরা। এখানেও আজকের এই ক্লাসে যা কিছু পড়লাম এগুলোও যদি তোমার কোনো শব্দের অর্থ না জানা থাকে সেগুলো তোমরা মোবাইল ডিকশনারিতে খুব সহজেই বা গুগল থেকে সহজেই তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো এখন প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি এখানে অতটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করছি না। তো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেটা ডিকশনারি দিয়ে করে নেবে। তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এরপর 3 নম্বর যে প্রশ্ন ছিল 2023 প্রিভিয়াস পেপারে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন এক্সপ্লেন। এটাও 8 মার্কের প্রশ্ন। তো তোমাদের ক্ষেত্রে 8 মার্কের আসবে না আশা করছি, আরও কম নাম্বারে আসবে, অর্থাৎ একটু কম লিখলেও হবে। এই জন্য আমি একটু কম করেই লিখেছি আনসারটা। তো কিভাবে আনসারটা করা হয়েছে একটু দেখো। প্রথমত ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন ইনক্লুড। ঠিক আছে, এবার পয়েন্ট বাই পয়েন্ট কীভাবে লেখা হচ্ছে দেখো। প্রথমত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্টস। ঠিক আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কারণে কমিউনিকেশনে বাধা হতে পারে। ভেরি সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পারছো। কেউ হয়তো ইংরেজিতে কথা বলছো, তুমি হয়তো বাংলাটা বোঝো, ইংরেজিটা অতটা বুঝতে পারছো না, তো সেটা একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। বা অথবা ডাইলেক্ট মানে হচ্ছে উপভাষা। বাংলা ভাষার মধ্যেই যেমন যদি মুর্শিদাবাদে যাও সেখানকার বাংলা ভাষা একরকম, বাংলাদেশের বাংলা ভাষা একরকম। ঠিক আছে, তার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটাকে ডাইলেক্ট বলা হয় আর কি। ঠিক আছে, তো অন্য ভাষার ক্ষেত্রেও এটা হয়। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে কোনো টপিক বা কোনো শব্দ বুঝতে। তো এটা একটা ব্যারিয়ার কোনো একটা এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে কালচারাল ব্যারিয়ার, ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ডস, ভ্যালুস অ্যান্ড বিলিভস। এর কারণে অনেক সময় ব্যারিয়ার হতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন ধরো
যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাও তাহলে সেখানে যদি যখন কারোর সঙ্গে দেখা হয় তো সেখানে হ্যান্ডশেক করা বা হাগ করা এইগুলো হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে মূলত হিন্দুদের মধ্যে কি হচ্ছে যে তারা নমস্কার করছে হাত জড়ো করে। তাহলে এখানে একটা কালচারাল ডিফারেন্সেস আছে, যে কারণে প্রথমেই একটা কমিউনিকেশনে একটা বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তারপর 3 নম্বরে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, ডিস্টেন্স, নয়েজ আর ভিজুয়াল অবস্ট্যাকল। তো ডিস্টেন্স অর্থাৎ যখন ফেস টু ফেস কথা হচ্ছে, যদি অনেক দূরে থাকে দুজন তাহলে তাদের মধ্যে কমিউনিকেশনটা অনেক সমস্যা হতে পারে। তাছাড়া নয়েজ বলতে যে ব্যাকগ্রাউন্ড নয়েজকে বোঝায় তা নয়, এর বাইরে আরও অনেক কিছু আছে। ধরো ইন্টারনেটে যোগাযোগ করছো, ইন্টারনেট ডাউন হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এগুলোও নয়েজের মধ্যেই পড়ে। বা ফোনে কথা বলছো, কল ড্রপ হচ্ছে, এগুলোও নয়েজের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। তো এই সমস্ত ব্যারিয়ারের কারণেও কমিউনিকেশন এফেক্টেড হতে পারে। 4 নম্বর হচ্ছে ইমোশনাল ব্যারিয়ার, ইমোশনস লাইক ফেয়ার, অ্যাঙ্গার অর বায়াস, ঠিক আছে। কোনো কিছু কথা বলার সময় যদি ভয় থাকে তোমার মধ্যে, বা যে কি হবে না হবে এরকম, বা রাগ থাকে বা বায়াস থাকে, কোনো পক্ষপাতিত্ব যদি করো, তাহলে সেটা একটা ইমোশনাল ব্যারিয়ার বলা হচ্ছে আর কি। তারপর আছে 5 নম্বর টেকনোলজিক্যাল ব্যারিয়ার, পুয়ার ইন্টারনেট কানেক্টিভিটি অর আউটডেটেড টুলস। এগুলো টেকনোলজিক্যাল ব্যারিয়ার, যে কারণে একটা এফেক্টিভ কমিউনিকেশন বাধাগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো এরপরেও আরও কিছু পয়েন্ট আছে। তো 6 নম্বরে যে পয়েন্ট এখানে আছে এনভায়রনমেন্টাল ব্যারিয়ার, আনকমফোর্টেবল অর ডিস্ট্রাক্টিভ এনভায়রনমেন্ট। হ্যাঁ, এমন একটা এনভায়রনমেন্টে তুমি আছো যেটা হয়তো সেখানকার টেম্পারেচার বা হিউমিডিটি তোমার জন্য আনকমফোর্টেবল, ঠিক আছে, বা অন্য কোনো কন্ডিশন হতে পারে। তারপর 7 নম্বর হচ্ছে ডিস্ট্রাকশনস, এক্সটার্নাল অর ইন্টারনাল ডিস্ট্রাকশন লাইক সোশ্যাল মিডিয়া অর পার্সোনাল ইস্যু। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কারণে বা পার্সোনাল ইস্যুর কারণে তোমার এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বাধা হতে পারে, ঠিক আছে। তো এখানে সিম্পলি আমি পয়েন্টগুলো একটু বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার এটাকে কিভাবে কনক্লুড করা হয়েছে সেটা একটু দেখো। দিস ব্যারিয়ার্স ক্যান হিন্ডার এফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ এই যে 7টা পয়েন্ট আলোচনা করা হলো, এই ব্যারিয়ারগুলো এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা হতে পারে। লিডিং টু মিসআন্ডারস্ট্যান্ডিং, বা এগুলোর কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে আর কি। ইরোর্স অথবা ত্রুটি হতে পারে, অর কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হতে পারে। বিং অ্যাওয়্যার অফ দেম ক্যান হেল্প ইউ টেক স্টেপ টু ওভারকাম অ্যান্ড ইমপ্রুভ কমিউনিকেশন। তো এই সমস্ত পয়েন্টগুলো মাথায় রেখে সেগুলোকে যদি ইমপ্রুভ করা হয় তাহলে তোমার কমিউনিকেশনটা আরও এফেক্টিভ হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী যে প্রশ্ন ছিল 4 নম্বরে, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভার্বাল কমিউনিকেশন। তো এটা একটা 8 মার্কের প্রশ্ন ছিল। তো এখানে প্রথমত তোমাদের জানতে হবে যে ভার্বাল কমিউনিকেশন কাকে বলে, বিষয়টা কি অনেকের হয়তো জানা নেই। তো ভার্বাল কমিউনিকেশন হচ্ছে মেনলি যে কমিউনিকেশনে স্পোকেন ওয়ার্ড ব্যবহার হচ্ছে, মৌখিক কথাবার্তা ব্যবহার হচ্ছে। যেমন ফেস টু ফেস যদি কথা বলা হয়, ঠিক আছে, সেটা একটা ভার্বাল কমিউনিকেশন। ফোনে যদি কথা বলা হয় বা ভিডিও কলে যদি কথা বলা হয়, তো এগুলো হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। বা লাইভ যে কমিউনিকেশনগুলো হচ্ছে এগুলো সবই ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। তো এবার এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে। তো প্রথমত এর অ্যাডভান্টেজ কি কি আছে সেটা আমরা দেখে নিই। তো 1 নম্বর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে টাইম সেভিং, অর্থাৎ টাইম সেভ করে, সময় বাঁচায়, ঠিক আছে। ভার্বাল কমিউনিকেশন অ্যালাউস ফর কুইক ট্রান্সমিশন অফ মেসেজেস, খুব দ্রুত মেসেজ সরবরাহ করে বা ট্রান্সমিশন করে আর কি ভার্বাল কমিউনিকেশন। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক, ভার্বাল কমিউনিকেশন অ্যালাউস ফর ইমিডিয়েট ক্লারিফিকেশন অ্যান্ড ফিডব্যাক। যখন ফেস টু ফেস কথা হচ্ছে সেখানে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায়, তুমি কিছু জানতে চাইছো বা কোনো প্রশ্ন করছো, ইমিডিয়েট একটা ফিডব্যাক পাওয়া যায়, ঠিক আছে। বা একটা টিচার যখন একটা ক্লাস নিচ্ছে, সরাসরি ক্লাস নিচ্ছে, তো সেখানে স্টুডেন্টরা ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে, ঠিক আছে। এটা একটা ভার্বাল কমিউনিকেশনের একটা অ্যাডভান্টেজ। 3 নম্বর বেস্ট ফর কনভেইং ইমোশন, একটা ইমোশনটাকে কনভে করা যায়,
অর্থাৎ ভার্বাল কমিউনিকেশন এখানে যেটা বলছে ভার্বাল কমিউনিকেশন ইজ বেস্ট ফর কনভেইং ইমোশন। হ্যাঁ, তোমার এই কোনো একটা কথা হয়তো তুমি শুনছো, সেখানে তুমি কতটা গুরুত্ব দিয়ে শুনছো, তুমি তার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ কি না, সেই বিষয়টা তোমার মুখ দেখেই বোঝা যায়, তোমার অ্যাপিয়ারেন্স দেখে, অ্যাটিটিউড দেখে। তো এইগুলো সুবিধা হয় ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে, এটা একটা অ্যাডভান্টেজ। তারপর 4 নম্বরে আর একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, হেল্পস কনসেপচুয়ালাইজ। ভার্বাল কমিউনিকেশন হেল্পস ইন্ডিভিজুয়ালস কনসেপচুয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম অ্যান্ড দেমসেলভস। অর্থাৎ কোনো টপিক বুঝতে বা কনসেপচুয়ালাইজ করতে সুবিধা হয় এই ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব ভার্বাল কমিউনিকেশনের কী কী ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা আছে সেগুলো। তো প্রথম যেটা বলা হচ্ছে ডিস্টর্টেড মিনিং। ডিস্টর্টেড মিনিং মানে হচ্ছে ভুল অর্থ, ঠিক আছে। স্পোকেন ওয়ার্ডস ক্যান বি ইজিলি মিস ইন্টারপ্রেট অর ফরগটেন। হ্যাঁ, স্পোকেন ওয়ার্ড কি হয়, অনেক সময় ভুলে যেতে পারে বা মিস ইন্টারপ্রেট হতে পারে, হয়তো একরকম বলেছে, তার কাছে শুনেছে একটু অন্যরকম। হ্যাঁ, এই জন্য বলছে ডিস্টর্টেড মিনিং হতে পারে, ঠিক আছে। 2 নম্বর যেটা নট কনভেনিয়েন্ট ফর লং মেসেজেস। তো ভার্বাল কমিউনিকেশন ইজ নট কনভেনিয়েন্ট ফর লং মেসেজেস। তো তার কারণ হচ্ছে যদি বড় কোনো টপিক, একটা অনেক কিছু বিষয় যদি আলোচনা করতে হয়, বলতে হয়, তাহলে ভার্বাল কমিউনিকেশনে সবগুলো গুছিয়ে বলতে, এমনকি যে শুনবে সেগুলো সবগুলো মনে রাখতে অসুবিধা, ঠিক আছে। এই জন্য এটা লং মেসেজের ক্ষেত্রে কনভেনিয়েন্ট না, সুবিধাজনক না, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট ইমোশনাল মিসরিডস। ইমোশনাল টোন অফ এ ভার্বাল কমিউনিকেশন ক্যান বি মিস ইন্টারপ্রেট লিডিং টু আননেসেসারি কনফ্লিক্ট। ঠিক আছে, যে কথা বলছে বা যে কথা শুনছে তার ইমোশনাল যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেই টপিকের সঙ্গে, সেটা সেই কারণে সেটা মিসলিড হতে পারে, ঠিক আছে, বা মিস ইন্টারপ্রেট হতে পারে, ভুলভাবে অন্য কেউ বুঝতে পারে। 4 নম্বর হচ্ছে ডিস্ট্র্যাকশন। ভার্বাল কমিউনিকেশন ইজ ভালনারেবল টু ডিস্ট্র্যাকশনস, নয়েজ অর ইন্টারাপশনস। তো এটা পড়ে আশা করে বুঝতে পারছো যে যদি ডিস্ট্র্যাকশন থাকে বা নয়েজ থাকে বা ইন্টারাপশন থাকে, কোনো বাধা থাকে আর কি, হুইচ ক্যান লিড টু ইনকমপ্লিট অর মিস ইন্টারপ্রেট মেসেজেস, যেটার কারণে ইনকমপ্লিট বা ভুলভাবে অনুবাদ হতে পারে, মিস ইন্টারপ্রেট হতে পারে, তো সেই কোনো একটা মেসেজ। এর পরবর্তী প্রশ্ন যেটা 5 নম্বর, রাইট দ্য ইম্পর্টেন্স অফ সফট স্কিল। তো সফট স্কিল এর ইম্পর্টেন্স কি সেটা 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ একটু বড় করে লিখতে বলা হয়েছে। তো এখানে আমাদের মেনলি প্রথমে যেটা জানতে হবে সফট স্কিলটা কী জিনিস। সফট স্কিল হচ্ছে তোমার কমিউনিকেশন একটা সফট স্কিল, ঠিক আছে, লিডারশিপ, অ্যাডাপ্টেবিলিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো সবই সফট স্কিলের আন্ডারে পড়ে। পরবর্তীতে এগুলো আরও জানবে তোমরা সফট স্কিল চ্যাপ্টারটা যদি পড়ো। তো আমি এখানে সরাসরি যাব ইম্পর্টেন্স অফ সফট স্কিল। তো এখানে কিভাবে আনসারটা করা হয়েছে দেখো, প্রথমে একটা হেডিং দিতে হবে, তারপর পয়েন্ট বাই পয়েন্ট এর যে ইম্পর্টেন্স সেগুলো লিখতে হবে। তো তোমরা চেষ্টা করবে আনসার সবসময় পয়েন্ট বাই পয়েন্ট করার, ঠিক আছে, তাহলে খাতা দেখতেও সুবিধা হয়, নাম্বার পেতেও সুবিধা হয় বা ভালো নাম্বার পাওয়া যায়। তো এখানে যেমন প্রথম একটা পয়েন্ট করা হয়েছে এফেক্টিভ কমিউনিকেশন। তো এটা একটা সফট স্কিল এর একটা ইম্পর্টেন্ট, অর্থাৎ যার সফট স্কিল ভালো আছে সে এফেক্টিভ কমিউনিকেশনটা ভালোভাবে করতে পারে। এই জন্য বলা হচ্ছে দেখো, সফট স্কিলস হেল্প ইন্ডিভিজুয়ালস কমিউনিকেট দেয়ার আইডিয়া, থটস অ্যান্ড কনসার্ন। তাদের যে আইডিয়া বা থট বা কনসার্ন আছে সেগুলোকে কমিউনিকেট করতে পারে ইন এ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ম্যানার, এটা পরিষ্কার এবং গচ্ছিত একটা উপায়ে, ঠিক আছে। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোলাবোরেশন অ্যান্ড টিমওয়ার্ক, অর্থাৎ সহযোগিতা বা টিমওয়ার্ক, একে অপরের সাহায্যে কাজ করা, একটা টিমে কাজ করা। তো এটা একটা সফট স্কিল। তো এটা কিভাবে ইম্পর্টেন্সটা বলা হচ্ছে দেখো, সফট স্কিলস সাচ এস এমপ্যাথি, অর্থাৎ সহানুভূতি, কোঅপারেশন অ্যান্ড রেসপেক্ট enables individuals to work well with others, fostering a positive team environment। অর্থাৎ কোনো ব্যক্তির যদি সফট স্কিল ভালো হয়, অর্থাৎ কোলাবোরেশন বা টিম ওয়ার্ক, এগুলো এক একটা সফট স্কিল, তো এগুলো যদি ভালো হয় তাহলে একটা টিমে তাদের কাজ করতে, একটা পজিটিভ টিম এনভায়রনমেন্ট তৈরি করতে সেটা সুবিধা হয়।
তারপর 3 নম্বরে এখানে বলা হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন। কোনো একটা বাংলায় ট্রান্সলেট করতে গেলে এটা হচ্ছে দ্বন্দ্ব একটা সমাধান, ঠিক আছে, দ্বন্দ্বের সমাধান। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। তো কোনো একটা দ্বন্দ্ব যদি হয়, দ্বন্দ্ব বলতে মারামারি না, এমনি বোঝাবুঝির দ্বন্দ্ব আর কি। সফট স্কিলস লাইক ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড নেগোসিয়েশন স্কিলস, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স এটা একটা সফট স্কিল, তারপর নেগোসিয়েশন স্কিলস এটাও একটা সফট স্কিল, অ্যালাউ ইন্ডিভিজুয়ালস টু ম্যানেজ অ্যান্ড রিসলভ কনফ্লিক্ট। তো এইগুলো যদি থাকে ভালো হবে কোনো ব্যক্তির মধ্যে, সে কোনো একটা কনফ্লিক্টকে রিসলভ করতে পারে ভালোভাবে, ঠিক আছে। তো 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে প্রবলেম সলভিং অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। তো প্রবলেম সলভিং মানে কি, সমস্যার সমাধান, আর অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে নতুন পরিবেশকে অ্যাডাপ্ট করা, মানিয়ে নেওয়া, ঠিক আছে, সেই ক্ষমতাটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। তো ইন্ডিভিজুয়ালস উইথ স্ট্রং সফট স্কিল, যাদের সফট স্কিল ভালো আছে, ক্যান নেভিগেট চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জেসকে গ্রহণ করতে পারে মোর এফেক্টিভলি, আরও এফেক্টিভলি। দে ক্যান থিঙ্ক ক্রিটিক্যালি, তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্ট্যান্সেস, চেঞ্জিং কোনো একটা সার্কামস্ট্যান্সেস আসলেও সেখানেও তারা মানিয়ে নিতে পারে। অ্যান্ড ফাইন্ড সলিউশন কোলাবোরেটিভলি, তারা সহযোগিতামূলকভাবে তারা একটা সমাধান বার করতে পারে। এরপরে হচ্ছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। লিডারশিপ ম্যানেজমেন্ট আশা করি বুঝতে পারছো, সিম্পল ইংলিশ। তো এখানে স্ট্রং লিডারশিপ অফেন রিলাইজ অন সফট স্কিলস সাচ অ্যাজ মোটিভেশন, এমপ্যাথি অ্যান্ড এবিলিটি টু ইন্সপায়ার অ্যান্ড গাইড আদার্স। তো এই যে মানে স্কিলগুলো বলা হলো, এমপ্যাথি, তারপর মোটিভেশন দেওয়া, এইগুলো একটা লিডারশিপ বা ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে আর কি। যদি কোনো ব্যক্তির মধ্যে এই গুণগুলো থাকে, সে ভালো লিডারশিপ দিতে পারবে বা ম্যানেজ করতে পারবে কোনো কিছু। 6 নম্বর পয়েন্ট বলা হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ, একটা সম্পর্ক তৈরি করা আর কি, সেটা প্রফেশনাল হতে পারে বা পার্সোনাল হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে সফট স্কিলস আর ক্রুশিয়াল, মানে ভেরি ইম্পর্টেন্ট। সফট স্কিলস আর ক্রুশিয়াল ইন বিল্ডিং বোথ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা যাব যেটা 7 নম্বর যে পয়েন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটা বোঝার আছে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে কোনো ব্যক্তির ইমোশনকে বোঝা বা নিজের ইমোশনকে বোঝানো, এই ক্ষমতাটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো এটা একটা সফট স্কিল। তো এখানে বলা হচ্ছে সফট স্কিল এনকম্পাস ইমোশনাল ইন্টেলিজেন্স which is the ability to recognize and manage one's own emotion and emotion of others, ঠিক আছে, যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। এরপর 8 নম্বর পয়েন্টে এখানে যেটা বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন। সফট স্কিলস অলসো ইনক্লুড দ্য এবিলিটি টু প্রায়োরিটাইজ টাস্ক, স্টে অর্গানাইজড অ্যান্ড ম্যানেজ টাইম এফিসিয়েন্টলি, ঠিক আছে। তো সফট স্কিল ভালো থাকলে টাইম ম্যানেজমেন্ট করবে সে ভালো, কোনটাকে প্রায়োরিটি দিতে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, সেই ব্যাপারগুলোকে ম্যানেজ করা, অর্গানাইজ করা। তো এগুলো সবই সফট স্কিল এর আন্ডারে আসে। এরপরে আসছে যেটা 9 নম্বর, কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন, সফট স্কিলস হেল্প প্রফেশনাল প্রোভাইড এক্সিলেন্স কাস্টমার সার্ভিস লিডিং টু ইনক্রিজড কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড লয়ালিটি। তো সফট স্কিল ভালো থাকলে কোনো ব্যক্তির, সে তার কাস্টমারকে ভালোভাবে স্যাটিসফাই করতে পারে আর কি, এটাই মেনলি বলতে চাচ্ছে। এরপর 10 নম্বর যে পয়েন্ট এখানে দেওয়া হয়েছে এনহ্যান্স রেপুটেশন। রেপুটেশন মানে বুঝতেই পারছো, সিম্পল ইংলিশ। অর্গানাইজেশনস দ্যাট প্রায়োরিটাইজ সফট স্কিলস ডেভেলপমেন্ট, যে সমস্ত অর্গানাইজেশন বা সংস্থা সফট স্কিল ডেভেলপমেন্টকে যারা প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার দেয়, ক্যান এনহ্যান্স দেয়ার রেপুটেশন, তারা তাদের রেপুটেশন বৃদ্ধি করতে পারে। অ্যান্ড অ্যাট্রাক্ট টপ ট্যালেন্ট, অ্যাট্রাক্ট টু টপ ট্যালেন্ট, তো একটা সেরা যে ট্যালেন্ট আছে তাদেরকে আকর্ষিত করতে পারে। তো এখানেই 2023-এর যে প্রিভিয়াস পেপার কমিউনিকেশন স্কিলের, তার 2 থেকে 5 নম্বর পর্যন্ত আমরা সলভ করলাম। পরবর্তী ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 6 থেকে নিয়ে 10 পর্যন্ত, সেগুলো পার্ট 3-তে আসবে
এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।